স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তাপ চ্যাপ্টারটার দ্বিতীয় পার্টটা শুরু করছি। এর আগের দিনে আমি তোমাদেরকে উষ্ণতার ধারণা কি বলেছিলাম, উষ্ণতার বিভিন্ন স্কেলগুলো বলেছিলাম, থার্মোমিটার স্কেল, তারপর সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা দেখেছিলাম, C/5 সমান F-32/9। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা C/5 সমান F-32/9, এই প্রমাণটা আমি তোমাদের এর আগের ক্লাসে পড়িয়েছিলাম। আজকে আমি এই সূত্রটা ধরে কীরকম ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় কীভাবে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, তা দেখো, আমি বলেছিলাম কি যে কোনো একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলেতে বলে দেওয়া আছে, আমাকে ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলবো, নতুবা ফারেনহাইট স্কেলে বলে দেওয়া আছে আমাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করতে বলবো। সেক্ষেত্রে আমরা এই সম্পর্কটা এবং এই সূত্রটা ধরে অঙ্কগুলো সমাধান করবো। কীভাবে করবো আজকে সেগুলো নিয়েই আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমে একটা কোশ্চেনে চলে যাওয়া যাক। ধরো একটা কোশ্চেন বললাম, কোনো একটি বস্তুর উষ্ণতা বললাম 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বলা হলো ফারেনহাইট স্কেলে ওই বস্তু উষ্ণতা কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে কিভাবে এটাকে আমরা সলভ করবো? ভৌত বিজ্ঞানের জন্য অঙ্ক আমাদের এটাকে সলভ করতে হবে। দেখো, অনেকে বলে ভৌত বিজ্ঞান অঙ্ক খুবই কঠিন, ভয় খাওয়ার কিছু কারণ নেই, অঙ্কটা বুঝো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কি না, কোনো একটি বস্তুর উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, অতএব কোন স্কেলে দেওয়া আছে? সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে, অর্থাৎ আমাকে ফারেনহাইট স্কেলের মানটা বার করতে হবে। তো চলে আসা যাক। তাহলে আমরা সূত্রটা কি জানি? C/5 সমান F-32/9। এখানে বলো C এর মানটা দেওয়া আছে না F এর মানটা দেওয়া আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই যে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলে পার্টটা দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে সিটা হচ্ছে কত? 30। তাহলে আমি মান বসাচ্ছি, বা তাহলে সি এর জায়গায় বসালাম 30, বাই নিচে কত হচ্ছে 5 সমান, এটা যেমন আছে তেমন লিখলাম F-32/9। অর্থাৎ সি এর মানটা দেওয়া আছে, আমাকে এফটা বার করতে হবে। তাহলে এটা কারেক্ট হয়ে যাচ্ছে 5, 6, 30, বা 6 F-32/9। তাহলে 6 মানে অ্যাকচুয়ালি এর নিচে কত আছে? 1। এবার আমরা বার করতে চাইছি কোনটা? ফারেনহাইট স্কেলের পার্ট। ফারেনহাইট স্কেল, তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট বার করবো, তাহলে এফটা বার করবো। যেটা বার করবো এটা এরপর নিয়ম হচ্ছে কোণাকুণি গুণ করতে হবে, অর্থাৎ এই কোণাকুণি আর এই কোণাকুণি, যেদিক খুশি আগে গুণ করতে পারো। এই কোণটা আগে গুণ করতে পারো, নতুবা এই দিকের কোণটাও আগে গুণ করতে পারো। কিন্তু দেখো, যেহেতু এখানে বলেছে ফারেনহাইট স্কেলে বার করতে হবে, তো আমরা বার করতে হবে এফটা। যখন এফটা বার করবো, তাহলে আমাদের এই কোণাকুণি গুণটা করে দিয়ে বেশি সুবিধা হবে। তাহলে এটা যদি গুণ করি, তাহলে F-32 এর সাথে কোণাকুণি কে পড়ছে? 1। তাহলে 1 এর সাথে যদি F-32 কে গুণ করা হয়, তাহলে যেটা আছে সেটাই হবে, অর্থাৎ F-32।
ইজ ইকুয়াল টু আছে ইকুয়াল টু হলো, এবার এই কোণাকুণি গুণ এই কোণটাই তাহলে এই কোণে কি আছে 6 আর 9, তাহলে এটা কোণ গুলো কত হলো 6 9 54। এবার দেখো আমাকে বার করতে বলেছে কি f, তাহলে এবার যদি আমাকে f টা বার করতে হয় তাহলে আমরা সমাধান জানি কিভাবে করতে হয়, বা f সমান, দেখো তোমরা তো আমাকে শিখে থাকবে সমাধান কিভাবে করতে হয়, তো আমি একটু বলে দিই। যেটাকে বার করবো সেটা আমার সমানের বাঁ দিকে আছে, অর্থাৎ এখানে রইল। যদি কোনো সংখ্যাকে আমি বা যে কোনো রাশিকে যদি আমি সমানের এদিক ওদিক নিয়ে যেতে চাই তাহলে তার আগে যা চিহ্ন আছে তার উল্টো চিহ্ন হবে। দেখো সমান 54টা সমানের ডান দিকে আছে, তাহলে 54 যেমন আছে তাই বসবে। 32 এটা দেখো সমানের বাঁ দিকে আছে, এটাকে আমি ডান দিকে নিয়ে যাবো ওই হার দিয়ে, তাহলে 32 এর কি আছে মাইনাস, তাহলে ই যখন এইদিকে যাবে প্লাস হবে। ওকে, তাহলে এটা হিসাব করে কত হলো 86। তাহলে আমাকে প্রশ্নটা কি বার করতে বলেছিল না ফাইনাইট স্কেলে বস্তুটার উষ্ণতা কত হবে, অর্থাৎ এফটা আমি পেয়ে গেছি এফ সমান কত 86। তাহলে আমি লিখতে পারি অতএব ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা সমান 86 ডিগ্রি ফারেনহাইট। বুঝা গেল? আমি আবার একবার বলেছে কোনো একটি বস্তুর উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, আমাকে বলেছে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে মানে সিটা দেওয়া আছে, তো সি সমান 30, আমাকে এফটা বার করতে হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি না, আমরা জানি c/5 সমান f - 32/9। তাহলে c এর যার মান দেওয়া আছে সেটা বসাবো, তাহলে এখানে c এর মানটা দেওয়া আছে কত 30 বসাবো, এটা কাটাকুটি হবে। এবার দেখো 6 নিচে কিছু নেই মানে 1 ইকুয়াল টু এটা যেমন আছে তেমন লিখেছি। এরপর নিয়ম হচ্ছে কোণাকুণি গুণ করবো, ধরো এই কোণাকুণি গুণ এই কোণাকুণি গুণ, যে কোনো একটা দিক করলেই হয় আগে। এখন এখানে যদি আমি এফটা বার করবো, যেটা বার করবো সেটাকে আমি আগে গুণ করছি, তাহলে এর কোণাকুণি কে পড়েছে 1, তাহলে 1 এর সাথে যদি এটাকে গুণ করি যেটা আছে সেটা হবে সমান। এবার এই কোণাকুণি গুণ 9 আর 6 আছে, তাহলে 6 9 54। এবার আমি বার করবো এফটাকে, তাহলে এফ যেটাকে বার করবো সেটাকেই সমানের এই দিকে রাখবো, বাকি যা আছে সব ডান দিকে আমি নিয়ে চলে যাবো। যখন কোনো জিনিসকে কোনো সংখ্যাকে আমি সমানের বাঁ দিক ডান দিক চেঞ্জ করব তখন যা চিহ্ন সেই সংখ্যাটা তার বিপরীত চিহ্ন। তাহলে এখানে সমান দিলাম 54টা ডান দিকেই আছে, তাহলে সেই তার জায়গায় অর্থাৎ তার কোনো রকম সাইনের চেঞ্জ হলো না। -32 এটা বাঁ দিকে আছে, এটাকে আমি যখন ডান দিকে নিয়ে গেলাম কি ছিল মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস, তো +32। তাহলে এটাকে আমি যোগ করলাম কত হলো 86। কি বেরোলো এফ বেরোলো, অতএব ফারেনহাইট স্কেলের বস্তুটার উষ্ণতা হচ্ছে 86 ডিগ্রি ফারেনহাইট। ওকে, ঠিক একই রকম আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো এটা আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করলাম। এবার একই রকম আরেকটা অঙ্ক দিচ্ছি। ফারেনহাইট থেকে আমি সেলসিয়াসে কনভার্ট করব। বললাম একটি ছেলের জ্বর, ধরো জ্বর, তার জ্বরের টেম্পারেচারটা কত 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে বলা হলো সেলসিয়াস স্কেলে ছেলেটির জ্বর কত। সেলসিয়াস স্কেলে
পাথ কত হবে। ওকে, তাহলে দেখো এখানে কার মান দিয়ে আছে 104 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এফটা দিয়ে দিতে কত 104। আমাকে এখানে বার করতে হবে কি সেলসিয়াস স্কেলে বার করতে, অর্থাৎ সিটা আমাকে বার করতে হবে। তাহলে আমার সূত্রটা কি জানি, c/5 সমান f - 32/9 বা তাহলে আমি c/5 যেমন লিখে দিলাম, f এর জায়গায় মান বসাচ্ছি কত 104 - 32/9। এবার আমি এখানে কি কাজ আছে মনে হচ্ছে, এখানে কোনো কাজ নেই, এখানটায় বিয়োগ আছে, তাহলে এটার আগে বিয়োগ আছে মানে এখানটায় আমি বিয়োগ করে নেব, বা c/5 সমান 72/9। এবার তুমি এখানে কোনাকুনি গুণ করতে পারো, যেহেতু আমি এখানে দেখছি একটা কাটাকুটি যাবে সম্ভাবনা আছে, সেই জন্য আমি এখানে একটা কাটাকুটি করে নিচ্ছি, মানে 72 বুঝে গেল। বা c/5 সমান কত হলো 8/1। এবার আমি দেখো কি বার করবো, c বার করবো, তাহলে এই কোণের কোণটা আমি আগে করে নিচ্ছি কারণ c এর সাথে এদিকে আছে, তাহলে বা c সমান কত হলো 40। সুতরাং অতএব সেলসিয়াস স্কেলে পাথ সমান 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে মান পেয়ে গেলাম কত 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার দেওয়া ছিল ফারেনহাইট, আমি সেটাকে সেলসিয়াসে চেঞ্জ করলাম। এর আগের অঙ্কটাই ছিল সেলসিয়াসে, আমি সেটাকে চেঞ্জ করেছিলাম ফারেনহাইটে। তাহলে আমরা একটা দেখলাম কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কীভাবে কনভার্ট করব, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে কোনো একটা মানকে কনভার্ট করব সেটা আমরা গাণিতিক সমস্যার সাহায্যে সমাধান করব। এবার আমি আরেকটা প্রবলেম দেখছি, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাথ একই হয়। ওকে, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাথ একই হয়। তাহলে এখানে সেলসিয়াসও দিয়ে নেই, ফারেনহাইটও দিয়ে নেই, কিন্তু এমন একটা উষ্ণতা আমাকে বলতে বলেছে যেটাতে সেলসিয়াস স্কেলেও যা বেরোবে ফারেনহাইট স্কেলেও তাই বেরোবে। তা যেহেতু বলা নেই, আমি সেক্ষেত্রে ধরে নেব সেলসিয়াস স্কেলের পার্টটাও এক্স এবং ফারেনহাইট স্কেলের পার্টটাও এক্স ডিগ্রি। তাহলে লিখব, ধরি সেলসিয়াস স্কেলের পাথ সমান ফারেনহাইট স্কেলের পাথ সমান এক্স। বুঝা গেল? সেলসিয়াস স্কেলের পার্টটা আমি ধরে নিলাম এক্স, ফারেনহাইট স্কেলের পার্টটা ধরে নিলাম এক্স। তাহলে আমরা সূত্রটা কি জানি, c/5 সমান f - 32/9 বা x/5
সমান x মাইনাস 32/9। দেখো সি এর জায়গাতে আমি x বসিয়েছি, f এর জায়গাতেও x বসিয়েছি। এরপর আমি এটাকে হিসাব করে x এর মানটা বার করব। বা আমি কোনাকুনি গুণ করছি, তবে এদিকেও x আছে এদিকেও x আছে, যে কোনো একটা কোণ গুণ করলে আমার হয়ে যাবে। তাহলে 9x এই কোণটা এখন সমান কত হচ্ছে 5 × x মাইনাস 32, এই কোনাকুনি গুণ। বা 9x সমান 5x মাইনাস 160। ওকে, বা 9x, দেখো এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কত হয়ে যাবে মাইনাস 5x সমান মাইনাস 160। বা 9x মাইনাস 5x এটা বিয়োগ করে কত হলো 4x সমান এটা আছে মাইনাস 160, এটা লিখলাম মাইনাস 160। বা দেখো x এর সাথে 4টা কি করা আছে, মানে মাল্টিপ্লাই করা আছে, এটা গুণ করা আছে। তাহলে আমি এখানে যদি x টা বার করি, অর্থাৎ 4টা যদি এখানে গুণ থাকে, এই দিকে যখন যাবে 4টা কি হয় ভাগ হয়। বা x সমান এরকম অঙ্কটা শিখেছো বাই 4, এটা কাটাকুটি করে 40 সমান কত হলো মাইনাস 40। অর্থাৎ এই মাইনাস 40 ডিগ্রি এই উষ্ণতাটাই সেলসিয়াস স্কেলের পার্টও যা হবে ফাইনাল স্কেলের পার্টও তাই। অর্থাৎ নির্ণীয় উষ্ণতা সমান মাইনাস 40। ওকে, এটাই সেলসিয়াসে। আমি যদি এটাকে বসাই সেলসিয়াসের ক্ষেত্রে ঠিক ফাইনাল টেম্পটাও সমান মাইনাস 40ই আছে। আবার এটাতে যদি মাইনাস 40 বসাই সেলসিয়াসটাও মাইনাস 40ই আছে। ওকে, তাহলে মাইনাস 40 ডিগ্রি এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পার্ট এবং ফাইনাইট স্কেলের পার্ট একই হয়। তাহলে বুঝে গেল আমরা তাহলে আজকে দেখলাম কি একটা সেলসিয়াস ও ফাইনাইট স্কেলের যে সম্পর্ক, সেটা থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করা যায়, অর্থাৎ সেলসিয়াস থেকে ফাইনাইট এবং ফাইনাইট থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে রূপান্তর করা যায়, এই গাণিতিক সমস্যাগুলো আগে দেখলাম। তোমরা এরকম আরও সমস্যা আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো, সেগুলো তোমরা সলভ করবে। এবার আমরা চলে আসি নেক্সট যে টপিকটা আছে, সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা। ওকে, তাহলে এটাই বলছি, তোমরা ভিডিওটা পজ করে অঙ্কগুলো করবে। ওকে, এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা। আমরা এর আগের দিনে উষ্ণতার ধারণাটা পেয়েছি। আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি। এর আগের দিনে আমি বলেছিলাম যে ধরো একটা বালতিতে আমাদের যে ঘরের যে নর্মাল উষ্ণতা, সে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই সাধারণ উষ্ণতা, তো ঘরের উষ্ণতা একটা বালতিতে কিছু পরিমাণ জল রাখছে। ওকে, এখন আর একটা গামলাতে একটা ফুটন্ত জল আছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই একটা পাত্র নিয়েছি, এই পাত্রটা ধরো ঘরের উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল রাখা আছে। আর একটা গামলায় ফুটন্ত জল রাখা আছে, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল রাখা আছে। ওকে, এখন আমি একটা বড় পাত্র নিলাম, এই বড় পাত্র নিয়েছি, এই পাত্রটিতে আমি এই দুটো জলকে এখানে ঢেলে দিয়েছি। এই পাত্র জলটা এই পাত্রে ঢালা হয়েছে এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে জলটা সেটাকে এই পাত্রের মধ্যে ঢালা হবে। এখন দেখো একটু ভালোভাবে খেয়াল করে দেখা যাবে এই যে মিশ্রিত জলটায়, এটা যদি আমি হাত দিই দেখা যাবে কি
এই যে বালতির যে জলটা এই যতটা ঠান্ডা ছিল এখানে কিন্তু অতটা ঠান্ডা নেই, তুলনামূলক হচ্ছে এইটা হচ্ছে গরম আছে। আবার এই পাত্রের জলটা যতটা গরম ছিল এখানে দেখে দেখা যাবে এইটার তুলনায় ঠান্ডা আছে, উষ্ণতাটা কম আছে। অর্থাৎ বালতির জলটা তুলনামূলক যা গরম উষ্ণতা ছিল তার চেয়ে এখানে তুলনামূলক একটু গরম বোধ হবে। গামলাটা যতটা গরম ছিল এখানে তুলনামূলক কম মনে হবে, উষ্ণতার দিক থেকে কম মনে হবে। অর্থাৎ এ থেকে একটাই বোঝা যাচ্ছে যেহেতু এই দুটো উষ্ণতা ভিন্ন, ভিন্ন উষ্ণতার দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে যখন আনা হচ্ছে, যখন এই জায়গায় রাখছে পরস্পরের সংস্পর্শে রেখেছে এক কাছে, পরস্পরের সংস্পর্শে আনা হলে একটির উষ্ণতা কমতে থাকছে, যেটা আমরা দেখলাম এর উষ্ণতা কমছে, এসব এটার উষ্ণতা কমছে আর একটির উষ্ণতা বাড়তে থাকছে। অর্থাৎ যে ঠান্ডা বস্তু সে কী করছে, এক ধরনের বিশেষ শক্তি বহন করছে, করে সে যা ছিল তার চেয়ে একটু গরম হয়েছে। আর যেটা গরম বস্তু সে ওই শক্তিটা বর্জন করছে। তাহলে এই যে পেলো কোথা থেকে কি বর্জন করেছে, অর্থাৎ গরম বস্তুটা একটা শক্তি বর্জন করেছে এবং ওই শক্তিটাকে ঠান্ডা বস্তুটা ওই শক্তিটাকে গ্রহণ করেছে। অর্থাৎ গরম বস্তুটা একটা শক্তি বর্জন করে সে ঠান্ডা হয়েছে, শীতল বস্তুটা ওই শক্তিটাকে গ্রহণ করে সে গরম হয়েছে। এই যে শক্তি, এই যে বিশেষ শক্তির কথাটা বলছি, এই বিশেষ শক্তিটাকে বলা হয় তাপ। বুঝে গেল? তাহলে তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি, যেটা কি না গ্রহণ করলে বস্তুটা গরম হবে এবং ত্যাগ করে দিলে, ছেড়ে দিলে বস্তুটা ঠান্ডা হবে। এখন আমরা দেখব এই তাপের পরিমাণ, অর্থাৎ কোনো একটা বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর। ওকে, তার প্রথমত বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এটার উপর নির্ভর করে। দ্বিতীয়ত বস্তুটার ভরের উপর নির্ভর করে। তৃতীয়ত বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এর উপর নির্ভর করে। দ্বিতীয়ত বস্তুর ভরের উপর নির্ভর করে। তৃতীয়ত বস্তুর উপাদানের উপর, বস্তুর উপাদানের উপর। বস্তুর উপাদানের উপর নির্ভর। এবার আমরা আলোচনা করব এক একটা আইটেম ধরে যে কিভাবে নির্ভর করছে। প্রথমে আমরা দেখব বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এর উপর কিভাবে নির্ভর করে। দেখো
আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি একই ভরের এবং একই পদার্থের তৈরি দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্র যাদের ভরটা হচ্ছে একই এবং একই উপাদানের তৈরি নিয়ে একটি পাত্রে ঘরের উষ্ণতা অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল নিয়েছি, আর একটি পাত্রে আচ্ছা একটাতে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল নিয়েছি, দুটো পাত্র। এই একটা পাত্র নিয়েছি, এই একটা পাত্র নিয়েছি, একই ঘরের একই উপাদানের তৈরি। এটাতে জল নেওয়া আছে, এটাতেও জল নেওয়া আছে। এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুটো পাত্রে রাখা আছে। এবার এতে এই দুটোতেই আমি দুটো থার্মোমিটার রেখে দিচ্ছি, দুটো পাত্রের জলে দুটো থার্মোমিটার রাখছি। কেন? থার্মোমিটার কি কাজে লাগে? উষ্ণতা পরিমাপ করবে। এবার দুটো পাত্রতেই থার্মোমিটার রাখার পর উষ্ণতা গরম করা হচ্ছে। প্রথম পাত্রটাকে আমি এটাকে গরম করছি, দেখা যাচ্ছে থার্মোমিটারের লেভেল উঠছে, এটা নিয়ে যাওয়া হলো 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা। ওকে, এই পাত্রটা উষ্ণতাটাকে আমি 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে গেলাম। আমি এটা কি করে বুঝছি না, এখানে আমার থার্মোমিটার লাগানো আছে, ওই থার্মোমিটারের পার থেকে আমি বুঝতে পারছি। এটা যখন 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়, এটাকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়। তাহলে বলো প্রথম পাত্রে উষ্ণতা কতটা বাড়ানো হয়েছে? তাহলে প্রথম পাত্রে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কত? এইটা থেকে এটা বিয়োগ 50 মাইনাস 25, 50 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস সমান 25 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় পাত্রটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, আমি তার উষ্ণতাটাকে নিয়ে গেছি তাপ দিয়ে 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দ্বিতীয় পাত্রের উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? 75 মাইনাস 25 সমান 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এই যে আমরা যেটা দেখলাম, প্রথম পাত্রের উষ্ণতা বৃদ্ধি হয়েছে 25 ডিগ্রি, দ্বিতীয় পাত্রের উষ্ণতা বৃদ্ধি হয়েছে 50 ডিগ্রি। সুতরাং দ্বিতীয় পাত্রের জলকে উত্তপ্ত করতে আমাকে বেশি তাপ দিতে হয়েছে, বোঝা যাচ্ছে? এবার এই যে দুটো উষ্ণতার জল আছে, এদেরকে আবার আমি ঘরের উষ্ণতায় রেখে দিচ্ছি। তাহলে এর উষ্ণতা কমে কমে 25-এ আসবে, এর উষ্ণতা কমে কমে 25 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে উষ্ণতা হ্রাস কতটা হবে, কতটা উষ্ণতা কমবে? তাহলে প্রথম পাত্রে জলের উষ্ণতা কতটা কমলে? একই রকম। প্রথম পাত্রে উষ্ণতা হ্রাস 50 থেকে 25 বিয়োগ, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস সমান হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এবং দ্বিতীয় পাত্রে উষ্ণতা হ্রাস 75 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস সমান 50 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা হ্রাসের ক্ষেত্রে দেখাবো। তাহলে এটা থেকেও আমরা বলতে পারি কি না, দ্বিতীয় পাত্রের জলটা প্রথম পাত্র অপেক্ষা অনেক বেশি তাপ অর্জন করেছে, তাই তো? সুতরাং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কি কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সাথে নির্ভর করছে। ক্লিয়ার? এবার আমরা আসবো বস্তুর ভরের উপর কিভাবে নির্ভর। বস্তুর ভরের উপর কোনো একটা বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের উপর কিভাবে নির্ভর করবে সেটা দেখব। এক্ষেত্রে আমাদেরকে দুটো একই উপাদানের বল নিতে, কিন্তু তাদের ভরটা
চেঞ্জ হবে, কারণ বস্তুর ভরের উপর নির্ভর করতে তাহলে একটার ভর বেশি একটার ভর কম, কিন্তু একই উপাদান। আমি একটি বল নিয়েছি, ধরুন লোহার বল, আরেকটি বল নিয়েছি আগেরটার দ্বিগুণ ভর, মানে অনেক বেশি, তাহলে একটির ভর আরেকটার ভরের চেয়ে দ্বিগুণ, কিন্তু দুটোই লোহার তৈরি, একই উপাদান দিয়ে তৈরি, এটাও লোহা দিয়ে তৈরি ওটাও লোহা দিয়ে তৈরি। এখন এই দুটো বলকে একটা আংটা দিয়ে একটা গরম জলেতে ডুবিয়ে দিই। ওকে, এটা গরম জল আছে, আংটা দিয়ে একটা বলকে ডুবিয়েছি, একটা আংটা দিয়ে আর একটা বলকে আমি ডুবিয়ে দিয়েছি। ওকে, তাহলে এর মধ্যে যখন ডুবাবো এই গরম, এবার গরম জল থেকে সঙ্গে সঙ্গে একে তুলে নিয়ে আমি একটি মোমের চাকের উপর রেখে দিলাম, মোমের চাক এর উপর বলকে রেখে দেবো। যেই রেখে দেবো দেখা যাবে যেটা ছোট বল সেই বলটা এই মোমের এখানটায় গর্ত চাপ দিয়ে এই জায়গাটা এসে পৌঁছে দিচ্ছে, আর যেটা একটু ভারী বল সে কিন্তু বেশ অনেকটা মোমটাকে গলিয়ে নিচেতে নেমে গেছে। কি বলবো, দুটোই কি হচ্ছে, মোমের উপর তাপ দিচ্ছে, কারণ মোমটা গলছে, এর ভরটা যেহেতু বেশি তাহলে এর মধ্যে বেশি পরিমাণ তাপ ছিল, সেই কারণে এই মোমটাকে বেশি পরিমাণ গলাতে পেরেছে। কি হলো বোঝা গেল, এই বলটা তুলনামূলক ছোট, এর চেয়ে এই ভারী বলটা বেশি ভারী বলটায় তাপ বেশি গ্রহণ করেছে, যার জন্য এই তাপটা মোমতে বেশি দিয়েছে, ফলে মোমটা বেশি তাড়াতাড়ি গলে গেছে। সুতরাং এর থেকে বোঝা গেল না কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের উপর নির্ভর করে। এবার আমরা দেখব বস্তুর উপাদানের উপর কীভাবে নির্ভর করে। এই যে ধরো এখানে যে বল দুটো নিয়েছিলাম, দুটো বল আমি একই উপাদানের নয়, উপাদানটা আলাদা হয়ে যাচ্ছে। এর আরেকটা একই উপাদানের ছিল কিন্তু ভরগুলো আলাদা ছিল, এক্ষেত্রে একই ভরে কিন্তু উপাদানটা আলাদা। অর্থাৎ এটাও যেরকম এটাও সেরকম। আমি ধরে নিলাম এটা ছিল সীসার বল আর এই বলটা হচ্ছে লোহার বল, অর্থাৎ এটা সীসা দিয়ে তৈরি, এটা লোহা দিয়ে তৈরি। কারণ দুটো বলকে আঙুলে দিয়ে আমি গরম একটা পাত্রে গরম জলের মধ্যে ডুবানো, কিছুক্ষণ পর সেটা থেকে তুলে নিয়ে তারপরে আমি মোমের চাকাতে স্পর্শ করানো। যে মোমের চাকাতে স্পর্শ করানো হবে কিছুক্ষণ পর দেখা যাবে যে সীসার বলটার চেয়ে লোহার বলটা মোমের বেশি দূর চলে গেছে। এটা হচ্ছে সীসা, এটা সীসার বল, এটা হচ্ছে লোহার বল। তাহলে এর থেকে প্রমাণিত হলো না দুটো বস্তু ভর এবং উষ্ণতা সমান হলেও উপাদানটার উপর কিন্তু নির্ভর করছে। অর্থাৎ লোহার বলটা বেশি তাপ গ্রহণ করেছে, যার জন্য মোমটাতে তাড়াতাড়ি গলিয়ে দিচ্ছে এবং লোহার বলটা মোমের অনেক বেশি নিচে পর্যন্ত নামতে পেরেছে। ওকে, সুতরাং আমরা দেখলাম কিভাবে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে, কিভাবে বস্তুর ভরের উপর নির্ভর করে এবং কিভাবে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তাহলে আমরা এবার দেখব এই যে তাপ কথাটা বলছি, আমরা তাপ মাপলাম, তাপকে তো প্রকাশ করতে হবে, একক দিয়ে প্রকাশ করতে হবে, একক ছাড়া কোনো কিছুই মূল্য নেই। এই তাপে দুটো একক আছে, কি না তাপে সিজিএস একক
এর সিজিএস একক হচ্ছে কি ক্যালোরি, আর এসআই একক হচ্ছে জুল। ওকে, এবার আমরা দেখবো এই ক্যালোরি কাকে বলে। যে ধরো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জল, এই 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তার জন্য যতটা পরিমাণ তাপ দরকার সেটাকে করব 1 ক্যালোরি। কি বললাম? আবার বলি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আমার যতটা তাপ লাগবে সেটা কি বলবো? 1 ক্যালোরি। ওকে, ঠিক একই রকমভাবে এসআই সময়টাও বলে যাবে। এবং এই ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। কি না, 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্যালোরিকে আমরা ইংরেজিতে লিখি সিএল আর জুলকে, ঠিক আছে? 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকুই আলোচনা হলো। পরবর্তী ক্লাসে আমরা তাপ প্রয়োগের অবস্থার কীভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং এই অধ্যায়টা শেষে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমাদের গ্রুপে পৌঁছে যাবে, তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো ধরে প্রিপেয়ার। ওকে।